পালাই দিছি। পালাই দেওয়ার পরে পিস্তলের ফুটকি দিয়া মনে করেন মাথার ভিতরে প্রচুর আঘাত করছে ভাই। আঘাত। সবাইকে আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে ভিডিও নিয়ে হাজির হলাম। মোহাম্মদ মিরাজ ব্লক ইতালি। আমার সঙ্গে উপস্থিত আছে আমাদের বাংলাদেশি একটা ভাই। সে কিভাবে ইতালিতে আসলো সে সম্পর্কে কিছু কথা বলবে, অবশ্যই সবাই শুনবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভাই, আমি অনেক ভালো আছি। যাক, আপনার ফ্যামিলি মেম্বার সবাই ভালো আছে? জি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। যাক ভাই, আপনি একটু পরিচয় দিবেন সবার উদ্দেশ্যে, আর হচ্ছে আপনি কিভাবে কোন কোন মাধ্যমে আপনি ইতালি আসে পৌঁছাইলেন সে সম্পর্কে একটু কথা বলবেন সবার উদ্দেশ্যে। জি জি ইনশাআল্লাহ। অবশ্যই পরিচয়টা দিয়ে নেবেন। আমার নাম মোহাম্মদ শামীম মিয়া। আমার দেশের বাড়ি হোম ডিস্ট্রিক্ট ময়মনসিংহ। আমি গত 2022 সালে 18ই জুলাই আমি বাংলাদেশ ছাড়ি। লিবিয়ার উদ্দেশ্যে আমি বাংলাদেশ থেকে ছেড়ে আসলাম, রওনা দিলাম। তো তারপরে আমি লিবিয়া আসলাম। লিবিয়া আসার পরে আপনার শুরু হয়ে গেল আমার নির্যাতন। মানে আগে আমাকে দালালে আমি বাংলাদেশ থাকতে যে সমস্ত কথা বলছে, তো আমি লিবিয়াতে আসার পরে মনে করেন আমার সমস্ত কিছু আমি বুঝতে পেরেছি। কষ্ট কি জিনিস আমার শুরু হয়েছে। সেই লিবিয়া যখনই আমি এয়ারপোর্টে নামছি, লিবিয়া এয়ারপোর্টে নামার পর থেকেই মনে করেন আমার কষ্ট শুরু হয়ে গেছে। যে যা বলছে দালালে, যেরকম কথা বলছে সমস্ত কথা হয়ে গেছে বিপরীত। তো আমি 3,60,000 টাকা লিবিয়া পর্যন্ত কন্ট্যাক্ট করছি। 3,60,000 টাকা দিয়ে আমি লিবিয়াতে আসি। লিবিয়াতে আসার পরে দালালের রুমে চলে যাই। তখন দালাল আমাকে 1 সপ্তাহ পরে রিসিভ করে নিয়ে গেছে এবং দালালের কাছে না যাওয়ার আগেই আমার কাছে টাকার চাপ দিতেছে। 3,60,000 টাকা দেওয়ার জন্য দালালে আমাকে অনেক চাপ দেওয়া শুরু করছে আমাকে টাকা দেওয়ার জন্য। কিন্তু আমি তখনও দালালের বাসায় আমি যাই নাই। তারপরে আমি দালালকে বললাম যে আপনি আমাকে আপনার বাসায় নিয়ে যান, তারপরে আমি আপনার টাকা দেব। আর আমি মূলত লিবিয়া পর্যন্তই কন্ট্যাক্ট করছি, আমি ইটালি পর্যন্ত কন্ট্যাক্ট করি নাই। আমি 3,60,000 টাকা দিয়া লিবিয়া পর্যন্ত কন্ট্যাক্ট করে আসছি। তখন ওইটাও কন্ট্যাক্ট ছিল যে আমি গেম দিব না, আমি অবস্থা বুঝা সবকিছু পরিস্থিতি দেখা তারপরে গেম দিব। আমি যতদিন থাকবো ততদিন পর্যন্ত আপনি আমাকে লিবিয়া একটা চাকরি ধরায় দিবেন, এরকম একটা কন্ট্যাক্ট ছিল। তখন আসছি, আসার পরে দালালের বাসায় নিয়ে গেল। 3 দিন সময় দিছে, 3 দিনের ভিতরে টাকা পরিশোধ করতে হবে। তখন আমি 3 দিনের ভিতরেই আমি টাকা পরিশোধ করলাম। তখন দালাল আমারে চাকরি দিল। চাকরি কোন জায়গায়? সেনাবাহিনীর ক্যাম্পে একটা চাকরি ব্যবস্থা করছে। কিন্তু আমার সাথে যারা ছিল সবাই আমাকে নিষেধ করতেছে যে তুমি সেনাবাহিনীর ক্যাম্পে যাবা না, সেনাবাহিনীর ক্যাম্পে গেলে তোমাকে মাইর করবে, টাকা দিবে না, প্রচুর খাটাবে, পরিশ্রম করাবে, কিন্তু তোমাকে টাকা দিবে না। তারপরেও আমি কি করলাম, দালালের চাপে পড়ে বইতে গেলাম। দালালে বলতেছে তুই যদি এই চাকরি না করস তাহলে তোরে আমরা খাওয়াইতাম না, যতদিন খাইবি ততদিন তোরা দেশেতে টাকা আইন না এখানে খাইতেই। এখন হয় চাকরি করবে নয় টাকা দিয়ে খাবি, সেই কথা বলছে। তখন মনে করেন আমি দালালের কথায় রাজি হয়ে গেলাম। তখন ওই সেনাবাহিনীর চাকরিতে গেলাম। যাওয়ার পরে ওখানে দেখি আরেক কষ্ট শুরু হয়ে গেছে। কোনো টাইম নাই, কোনো সময় নাই, যে কোনো মুহূর্তে কাজের জন্য ডাকে। প্রচুর কাজ করায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেনাবাহিনীর ক্যাম্পে প্রচুর কাটায়। সেখানে আরো 8টা বাঙালি লোক ছিল, বাংলাদেশি ভাই ছিল আর 8 জন, আর সুদানি ছিল প্রায় 11 জন। তো ওই ক্যাম্পের ভিতরে আমরা পরিচালনা করতাম, সমস্ত ক্যাম্প আমরা পরিষ্কার রাখতাম। তো এরকম কষ্ট করতে 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 দীর্ঘ 7 মাস ওই ক্যাম্পের ভিতরে কষ্ট করছি। কিন্তু এখন এই ক্যাম্প থেকে যে বের হয়ে এক জায়গায় গেম দিব ইতালির উদ্দেশ্যে, সেই সুযোগটাও পাইতেছি না। সেনাবাহিনীর ক্যাম্প তো কাগজপত্র পাসপোর্ট আটকা দিছে। 7 মাস যে কাজ করছিলেন এর মধ্যে কি কোনো বেতন দিয়েছিল? হ্যাঁ, প্রত্যেক মাসে বেতন দিয়ে দিছে। আবার বেতন দিয়েছিল আপনার 1350 টাকা। বাঙালিরা যা বলছিল যে কাজ কাম করতে পারতি না, অনেক সমস্যা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এরকম সমস্যা হয় না, কিন্তু আবার ওই দিক দিয়ে ভালো ছিল, আপনার বেতন ঠিকই দিয়ে দিত প্রতি মাসের 5 তারিখের ভিতরে। আপনার যে কোন সময় ডাকছে তখন ঘুমানো, হ্যাঁ হ্যাঁ, এটা একটু কষ্ট, কোনো টাইম কোনো নির্ধারিত ছিল না। তখন 7 মাস অতিবাহিত হওয়ার পরে তখন আমার সাথে আরেক ভাই ছিল, আমরা 2 জন বের হয়ে যাব ক্যাম্প থেকে, আমরা গেম দিব ইটালির উদ্দেশ্য। তখন ওই ভাইয়ে আর আমি 2 জনে মিললে অফিসে যাই, আমরা বলছি যে আমরা এখানে চাকরি করব না, আমাদের বাহিরে আরো ভাই আছে, সাদিক আছে, আমরা ওখানে চাকরি করব। তখন সেনাবাহিনীরা আমাদেরকে চাকরি ছাড়তে দেয় না, কই না তোরা এখানেই চাকরি করবি, আমাদেরকে দেয় না।
তখন আমরা ওই মাসেও বের হইতে পারি নাই। তারপরের মাসে আমরা আবারও গেছি, বারবার যাওয়ার পরে তারপরে ওই সেনাবাহিনীর যে প্রধান উনি রাজি হয়েছে যে ঠিক আছে তোরা যখন চলে যাবে তা আরো 2 জন নতুন বাংলা লোক এখানে দিয়া যা কাজে, তারপরে তোরা বের হয়ে যা, এই কথা বলছে। তখন আমরা 2 জন একদিনের ভিতরেই আরো 2টা বাংলা লোক নিয়ে গেছি ক্যাম্পের ভিতরে। যাওয়ার পরে ওই 2টা লোক আমাদের দায়িত্বে আমাদের কাজ সমস্ত কিছু বুঝাই দিছি, বুঝাই দেওয়ার পরে আমরা ওই ক্যাম্প থেকে বের হইলাম। বের হইয়া কোথায় গেছি, যেই দালালে আমাদেরকে বাংলাদেশ থেকে আনছিল ওই দালালের বাসায় আমরা গেছি। এই 2 ভাই, আমি আর একজন ছিল আমার এক পার্শ্ববর্তী ভাই, ওই 2 জন গেছি। যাওয়ার পরে এখানে 1 সপ্তাহ ছিলাম ওই দালালের বাসায়। কিন্তু ওই দালালে যতটি গেম দিছে একটা গেমও সাকসেস হয় নাই, সব ধরা গেছে। আপনি যে দালালের মাধ্যমে আসছিলেন? যে দালালের মাধ্যমে আসছি, কিন্তু আমি দালালের নামটা আমি বলতে চাই না, এখানে হাইড করে রাখলাম। যাক, সমস্যা। তারপরে 1 সপ্তাহ পরে ওই আমার সাথে যে ভাইটা ছিল ওই ভাইয়ের এক কাকা ছিল, কাকার দুলা ভাই ছিল পরিচিত, উনি আবার গেম দেয়। তো ওনার বাড়ি হচ্ছে শরীয়তপুর, উনি আবার গেম দেয়, ওনার বোট নাকি সাকসেস হয়। তো এই কথা বলাতে ওই ভাই আবার কথাবার্তা বলছে যে ওই দালালের মাধ্যমে গেম দিবে, বেনগাজি আর কি, লিবিয়া বেনগাজি, বদনি করে একটা নাম আছে ওই জায়গাতে। তো বেনগাজিতে পরে ওই দালালের সাথে কথাবার্তা সব ফাইনাল করছে, ওই ছেলেটা গেম দিবে আমার সাথে যে ছিল। তখন আমি ওই ভাইকে বললাম যে ঠিক আছে তুমি যেহেতু গেম দিবা, তোমার পরিচিত লোক, আমিও তোমার সাথে চলে যাব, আমাকেও নিয়ে যাও। তখন আমরা 2 জন সিদ্ধান্ত করছি যে ওই লোকের সাথে গেম দিব। তখন আপনার কন্ট্যাক্ট করলাম, বেনগাজি থেকে গেম দিবে 8 লাখ করে, 8 লাখ টাকা করে কন্ট্যাক্ট করছি, 2 জনের 16 লাখ টাকা। ধরা আমরা যত খাইবো সবকিছু সব ওই দালালে শুধাই আনবো, এই কথা বলছে। তখন আমরা যেই দালালে বাসায় ছিলাম আগে, এই 3,60,000 টাকা দিয়ে আসছিলাম কন্ট্যাক্ট করে, ওই দালালের কাছ থেকে আমরা বলে আমাদের পরিবারের সাথে কথা বলে আমরা ওই দালালের কাছ থেকে চলে গেছি। ওই দালালে যার সাথে 8 লাখ করে কন্ট্যাক্ট করছি ওই দালালকে ফোন দিছি। ফোন দেওয়ার পরে আপনার ওই দালালে আমাদেরকে 2 জনকে রিসিভ করে নিয়ে গেছে ওনার বাসায়। নিয়ে যাওয়ার পরে উনি আবার সময় দিছে যে তোমাদের 2 দিন পরে গেম হবে, তোমরা টাকা পয়সা সব ক্লিয়ার করো। তখন টাকা পয়সা আমরা 2 দিনের ভিতরে 8 লাখ করে 16 লাখ টাকা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একদিন মাত্র সময় দিছে, একদিন পরে আমাদের পরিবারের সাথেও যোগাযোগ করার করে নাই, মানে সময় দেয় নাই। আমার যে মানে আমি যে গল্পগুলা বলতেছি আমার অনেক কষ্টের কথাগুলা, সামনে আরো কঠিন কথাগুলো আছে। আসলে যারা লিবিয়াতে আছে এবং লিবিয়া থেকে তিউনিসিয়া আসতে চায় তাদের জন্য আমার কথাগুলা খুব জরুরি এবং উপকারে আসবে। তখন আপনার ওই দালালের বাসায় চলে গেলাম, টাকা টুকা ক্লিয়ার করলাম। আমাদের সকালবেলা 10টার ভিতরে আমাদের ফোনগুলা নিয়ে গেল, আমরা পরিবারের কাছে যোগাযোগ করতে পারলাম না যে অমুক দিন গেম হবে। তখন আমাদেরকে বিকাল 3টা বাজে ওই দালালে নিয়ে গেল গেম করে, 3টা বাজে নিয়ে গেছে, বলছে রাত্রে গেম হবে। তখন আমরা লোক ছিলাম 42 জন, এই 42 জন রাত্রের ভিতরে সাগর পাড়ে নিয়ে গেছে আমাদেরকে। সাগর পাড়ে নিয়ে যাওয়ার পরে একটা ছাগলের ঘরে, সাগরের পাড়ে একটা ছাগলের ঘরে উপর দিয়া টিন আর সাইডে দিয়া একটা ইটের বাউন্ডারি, আর বাথরুম টাথরুম কিচ্ছু নাই, পানি টানি কোনো ব্যবস্থাই নাই। এত কষ্ট, আমরা 42 জন মানুষ সারা দিন না খাইয়া রয়েছি, সারাটা রাত ওটার ভিতরে ফালাই রাখছে গেম দিব বললা, কিন্তু গেম হয় নাই। আমরা 42 জন মানুষ ভাই, আমরা 42 জন মানুষ আমরা ওখানেই ছিলাম। তারপরে পরের দিন প্রায় 10টা যখন বাজে, পরের দিন 10টা যখন বাজে, এই 10টার দিকে দালাল আসছে, আইসা একটা করে কবজা দিছে আর 1 বোতল করে পানি দিছে, ছোট বোতল আর কি, হাফ লিটার। এতটুকুই খাবার দিয়ে আবার চলে গেছে। কিন্তু এমন ছোট ঘর, একজনের উপরে 5 জন করে শুইছি আমরা, এত সিফাসিফি। তারপরে পরের দিন রাত্রে আসছে, আয়সা বলছে সবাই রেডি হও, তাড়াতাড়ি বাইরে গেম হবে এখন। তখন আমাদের বোট রেডি করছে, তেলের টাঙ্কি, টিউব টুব যা আছে সমস্ত ব্রিডিং সবকিছু গেমের প্রিপারেশন নিয়ে আমরা সাগর পাড়ে আমাদেরকে নিয়ে যাবে। আমরা যে সাগর পাড় থেকে কাছে ছিলাম, কাছেই মানে দেখা যায় সাগরটা, তো আমাদেরকে নিয়ে গেছে সাগর পাড়ে নিয়ে যায় আমাদেরকে বসাইছে। বসানোর পরে একটা সেনাবাহিনী আইসা আমাদেরকে বলতেছে যে তোরা ওখানে চুপ করে বসে থাক, যতক্ষণ পর্যন্ত আমরা না আসবো ততক্ষণ পর্যন্ত তোরা এখান থেকে উঠবে না। আমরা বোট রেডি করি, বোটে তেল তুল যা আছে সব উঠাই, তারপরে তোরা উঠাবো। এই কথা বলে সেনাবাহিনী চলে গেছে। তখন আমরা বসতে বসতে তখন রাত্রে 12:30 1টা বাজতেছে।
এরপরে আপনার আমরা এখানে 2 ঘন্টা পর্যন্ত মরুভূমিতে বসে রয়েছি, কেউ আসতেছে না আমাদেরকে নেওয়ার জন্য। এখন আমাদের যে ক্যাপ্টেন ছিল, ওই ক্যাপ্টেন আবার দাঁড়ায় বলতেছে যে তোমরা কেউ এখান থেকে উঠবা না, কোথাও যাবা না, কারণ এখান থেকে গেম রাত 4টা বাজে হয়, তোমরা কোনো টেনশন করবে না। ওই ক্যাপ্টেন এই কথা বলছে। তখন আরো পয়সা থাকতে থাকতে 2 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করার পরে দেখলাম 7 থেকে 8টা সেনাবাহিনী পিস্তল লইয়া বন্দুক লইয়া চতুর্দিক দিয়ে ঘুরতেছে, খুঁজতেছে। আর আমাদের আবার এই ক্যাপ্টেন বলতেছে তোমরা কোনো টেনশন করো না, এই সেনাবাহিনী আমাদেরকে বোট সারে, সেনাবাহিনীর আন্ডারে আমরা যাই, কোনো টেনশন করবো না, এই কথা বলতেছে। তখন 10-15 মিনিট পরে দেখি ওই সেনাবাহিনী গুলা আমাদের দিকে খুব ধাওয়ায় আসতেছে। আসার মাত্রই যখন 2-3 জন উঠা দিছে দৌড়, এই দৌড় দেওয়ার সাথে সাথেই গুলি গুলি করা শুরু করছে ভাই, প্রচুর পরিমাণ গুলি করতেছে। বিপজ্জনক। হ্যাঁ, গুলি করার পরে আমরা মরুভূমিতে সবাই যে যার যার মতো পারছে লুকায় গেছে, এরকম করতে করতে কিন্তু আমারে সর্বপ্রথম ধরছে এসে সেনাবাহিনী। ওইটা ভাগ্য হয়। আমারে সর্বপ্রথম ধরার পরে আমার জ্যাকেটটা ছিল, জ্যাকেটের মধ্যে পাসপোর্ট ছিল, সমস্ত কিছু দিয়ে পালাই দিছে। পালাই দেওয়ার পরে পিস্তলের ফুটকি দিয়া মনে করেন মাথার ভিতরে প্রচুর আঘাত করছে ভাই। আঘাত করার পরে আমার হাতে পায়ে বাইন দেয়া পুরা দমটা নাকে লাগাইছিল। তখন আমি ওই যে মরুভূমিতে যে ইয়া ছিল, এই বালু ছিল, বালুর মধ্যে আমার ফারামারে গাড়িয়ে তোয়া পরে বাকিগুলা ধরছে। আমাদের 42 জন লোকের মধ্যে মাত্র 5 জন পলায় গেছে, আর বাকি সব ওই জায়গায় ধরে লাইছে সেনাবাহিনী, কেউ যাইতে পারে নাই। ধরার পরে এখান থেকে আমাদেরকে ধরে নিয়ে গেছে তারেক বিন জিয়া জেলখানায়। বেনগাজি সবচাইতে কঠিন জেল, তারেক বিন জিয়া জেল, ওই জেলখানায় আমাদেরকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওই জেলখানার ভিতরে আপনার শুধু খালি সকাল এবং বিকাল 3 বেলা ফিটাইতো, এত জোরে জোরে পিটাইতো, ফিরানির আওয়াজ খালি দূরে থেকে কান্নার আওয়াজ শোনা যেত। আর কোনো খাবার টাবার দিত না। একটা বাথরুম ছিল, বাথরুমে কোনো দরজা ছিল না ভাই। অনেক কষ্ট করা হয়েছে, শুধু সকালবেলা একটা রুটি দিত আর রাত্রেবেলা শুধু এই পাস্তা দিত। লিবিয়ার জেলখানে অনেক কষ্ট হয়। অনেক কষ্ট লিবিয়া বেনগাজিতে। তখন তখন আমরা এখানে জেল কাটছি 18 দিন পর্যন্ত। তখন ও ভাই এখানে একটা কথা আমি ভুলে গেছি, তখন ছিল রমজান মাস। রমজান মাসের 3 দিন আগে গেম দিছি, প্রথম রমজানে যাই জেল কাটছি, জেলের ভিতরে গেছি। তখন 18ই রমজান পর্যন্ত আমরা জেলখানায় ছিলাম। এই 18 দিন পর্যন্ত আমাদের কোনো খোঁজ খবর ছিল না। আমাদের দালালে আমাদের পরিবার সাথে বলছে যে আমরা বলে ইটালি চলে গেছি, দালালে বলতেছে ফোন দিয়ে যে ওদের কোনো খোঁজ খবর নাই। তো 15 দিন পরে আমাদের পরিবারে ফোন দিয়ে বলছে যে ওরা তো ধরা খাইছে, ওদেরকে দুইটা তারেক বিন জিয়া জেলখানায় নিয়ে গেছে। তখন আমরা 18 দিন জেল কাটার পরে আবার সেনাবাহিনী আইসা বলতেছে যে তোদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিব, তোরা সবাই আয়। আমাদের সবাইকে জেলখানা থেকে বের করে একটা বাসের মধ্যে উঠাইছে, প্রত্যেকেরই বাসের মধ্যে উঠাইছে। উঠায়া আমাদেরকে নিয়ে যাইতেছে এয়ারপোর্টে। ভাই যখন বলছে যে তোদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিব, এয়ারপোর্টে নিয়ে যাইতেছি, তখন অনেক মানুষ কি করতেছে, একজন আরেকজনের জড়ায় ধরে কান্না করতেছে, অনেক কান্না করতেছে। কষ্টজনক। হ্যাঁ, অনেক ভাই বলতেছে যে আমি তো বাংলাদেশে এরকম মামলা আছে, এরকম আসামি আমাকে ধরে নিয়ে যাবে, এরকম এয়ারপোর্টে যাইতে আমাকে ধরে ফেলবে, এরকম ভয়ে তারা সবাই কান্নায় করতেছে। তখন যাইতে যাইতে বেনগাজি এয়ারপোর্টে দেখি, আমি বাসের থেকে দেখে লাইছি যে প্লেন এরিয়া দেখা যায়, এই পাখনা দেখা যায়। তখন আমি বুঝতে পারছি যে আসলেই পাঠায় দিবে, যেহেতু এয়ারপোর্টে নিয়ে আসছে। এয়ারপোর্টের গেটে আমাদের গাড়িটা ঢুকাই দিছে। ঢুকানোর পরে একটা অন্ধকার জায়গাতে নিয়ে বাসটা থামাইছে। থামানোর পরে এই সেনাবাহিনী বলতেছে তোদের ভিতরে কেটা ভাষা জানো আরবি। তখন একটা মুরব্বী দাঁড়াইছে যে আমি পারি। তখন ওই মুরব্বীরা বলতেছে যে সবাইরই বল যে একটা ছোট একটা গাড়ি আসছে, গাড়ির ভিতরে কোনো সিট নাই, একটা প্রাইভেট কার আসছে ভাঙ্গাচোরা, কোনো সিট নাই। বলতেছে যে ওইটার ভিতরে তোরা 25 জন মানুষ 5 মিনিটের ভিতরে সব উঠ। এখন মনে করেন 25 জন মানুষ আমরা, একটা গাড়ির ভিতরে কোনো সিট নাই, এই ছোট একটা গাড়ি, কবুতরের কাছে ইয়ার মতো, মুরগির কুফের মতো একটা গাড়ি, ওইটার ভিতরে আমরা 25 জন মানুষ, মনে করেন একজনের উপরে আরেকজনের উপরে আরেকজন, এরকম প্রায় 10-15 জন একজনের উপরে, যে তলে পরে শেষ। এরকম করে আমরা উঠছি, কেউ উঠতেছে না। এরপরে মনে করেন পিস্তল দিয়ে লাঠি দিয়া জুরু জুরু আঘাত করে ভাই, আরো লাত্তি মারে জুরু জুরে, মাইক করে। তখন মনে করেন বাধ্য হয়ে এটার মধ্যে উঠন লাগে। তখন আমরা উঠছি, উঠার পরে দরজা আটকায় দিছে। দরজা আটকায় দেওয়ার পরে ভাই আমাদের পিছনে সেনাবাহিনীর গাড়ি, সামনে সেনাবাহিনীর গাড়ি, আমাদের গাড়িটা ছিল মাঝখানে।
এরকম করে আমাদেরকে প্রায় 10 মিনিট গাড়ি 1.5 ঘন্টা গাড়ি চালায় নিয়ে গেছে আমাদেরকে। নিয়ে যাওয়ার পরে আমাদেরকে গাড়ি থামানোর পরে এরপরে সেনাবাহিনী নামছে, নামার পরে দেখি শুধু চোখটি ভাই দেখা যায় মাফিয়া, 4টা মাফিয়া, শুধু চোখগুলা দেখা যায় আর পুরা শরীর তার কালো কালো কাপড় দিয়ে ঢাকিয়ে ফেলছে, কিচ্ছু দেখা যায় না তাদের, এমন ভয়ঙ্কর দেখা যায় ওদেরকে। তখন আমাদেরকে একজন একজন করে বের করে তাদের হাতে সেনাবাহিনী গুন্ডে বুঝাই দিতেছে 25 জনকে। সেনাবাহিনী ওই মাফিয়া একজনের হাত থেকে আরেকজনের হাতে দেয়, আরেকজনের হাত থেকে আরেকজনের হাতে, এরকম করে আমাদেরকে রুমে ঢুকে যাচ্ছে। এরকম 25 জনের গুন্ডে বুঝাই দেওয়ার পরে ওই মাফিয়া কি করছে, আবার সেনাবাহিনীরা টাকা দিছে। টাকা দেওয়ার পরে সেনাবাহিনী আবার চলে গেছে, আর আমাদেরকে একটা ছোট একটা ঘর, সেই ঘরের ভিতরে কোনো দরজা জানালা কিছুই নাই ভাই, এত অন্ধকার। ওইটার ভিতরে 25 জন মানুষ ঢুকাইছে। ঢুকানোর পরে আমি দুইকে ভাই অজ্ঞান হয়ে পড়ে গেছি, আমি কিছুই বলতে পারি না, আমি পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে 10 মিনিট পরে আমার জ্ঞান ফিরছে। তখন শুনতাছি বলতেছে মাফিয়ারা যে ওর কি হয়েছে। তখন আমার সাথে ওরা বলতেছে যে ও তো অজ্ঞান হয়ে গেছে। পরে আবার মাফিয়া একটা বলতেছে সমস্যা নাই, আমার কাছে ওষুধ আছে। ওষুধ আছে এই কথা বললে ভাই এই মুঠো একটা ফাইভ লইয়া ভাই বাইরে নিতে শুরু করলো ভাই। আমি ছিলাম অজ্ঞান অবস্থায়, আমি ওদের অবস্থা দেখে আমি ভাই উঠে গেছি, চিল্লায় ভয়েই ভাই কান্না করতেছি ভাই। আল্লাহ। তখন এই আমরা 25 জন মানুষ, একটা ছোট্ট রুম, কোনো বাথরুম নাই, কোনো পানি নাই, কোনো খাবার নাই ভাই, এরকম করে আমাদেরকে রাখছে আটকায়া। রাখার পরে তখন আপনার রাত্র 3টা বাজে, সিহরির সময় আইসা বলতেছে যে তোদেরকে আমরা আনছি সেনাবাহিনীর কাছ থেকে, আমরা কিনে আনছি, তোদেরকে বাংলাদেশে পাঠাই দিল, এখন তোদেরকে আমরা কিনে আনছি, তোরা যদি আমাদেরকে টাকা দেস তাহলে তোদেরকে আমরা ছেড়ে দিব, আর যদি টাকা না দেস তাহলে তোদেরকে এখানে মাইরে ফেলবো, এমন বলতেছে। আবার 3 দিনের সময় দিছে ভাই, 3 দিনের ভিতরে টাকা ধরছে 3.5 লাখ করে। বেনগাজি তো মোটামুটি। হ্যাঁ, ওরা আবার বলতেছে যে আমরা নতুন মাফিয়া হইছি, এই জন্য তোদের কাছ থেকে টাকা কম নিতেছি। তখন 3 দিনের ভিতরে 3.5 লাখ করে একটা অ্যামাউন্ট ধরছে। তখন সর্বমোট একজনের টাকা দিছে 3.5 লাখ, আর কেউ দিতে পারে নাই ভাই, কার কাছে টাকা আছে কেউ দিতে পারে নাই। তখন যে লোকটা টাকা দিছে 3.5 লাখ, ওরে আবার টিকই ছেড়ে দিছে, ওরে ছেড়ে দিয়ে আসছে। আবার 3 দিন পার হওয়ার পরে আবার 50 করে বাড়াইছে, যত দিন যাইবো প্রতিদিনে 50 করে বাড়বো, 50,000 করে বেশি, হ্যাঁ বেশি বাড়বে। তখন ভাই ওরা ওই যে গরু কাটে না সাফাটি, এরকম সাফাটি নিয়ে আসছে আর মোটা লোহার পাইপ নিয়ে আসছে। ওরা আয়সার দরজাটা খুলবো, খোলার সাথে সাথে মনে করেন মাই ইচ্ছা মতো মাই এমন ফিটানি ফিটায় ভাই, আমার ওই দিক দিয়ে ভাই দাগ বানায় লাইছে ভাই, কঠিন ফিটা দিছে। ফিটানোর পরে মনে করেন যাদের টাকা নাই ওরা বাড়ি বিড়া সমস্ত কিছু বিক্রি করিয়াও টাকা দিতে হয়েছে। এখানে কোনো পানি দেয় না ভাই, এক ডুব পানি দিবে। রমজান মাস ছিল, এক ডুব পানি দিছে, একটা খেজুর দিছে, আর একটা কবজা 4 জনে ভাগ করে দিছে, এক ডুব করে পানি খাইতে দিছে। এটা কোনো মানবতা নাই, অনেক কষ্ট হয়েছে ভাই রমজান মাস। তখন আপনার 10 দিন জেল কাটার পরে, ওই মাফিয়ার কাছে 10 দিন কাটার পরে 5.5 লাখ টাকা দিয়ে ওই মাফিয়ার কাছ থেকে বের হয়েছি ভাই। বের হওয়ার পরে যে দালালে আমাদেরকে 8 লাখ করে গেম দিয়েছিল, ওই দালালে বাসায় আমরা চলে গেছি। তখন দালালে আমাদেরকে সান্ত্বনা দিছে যে তোমরা কোনো টেনশন করো না, আমরা দেখতেছি, আবার দ্বিতীয় গেম তোমাদেরকে দিয়ে দিব, এই কথা বলছে দালালে। বললা ওনার বাসায় নিয়ে গেছে। তখন দালালে বাসায় গিয়ে গেছি। দালালে বাসায় যাওয়ার পরে 1 সপ্তাহ থাকার পরে দালালে বলতেছে যে তোমরা কাজ করো, সবাই আমি কাজে লাগাই দিই, তোমরা কাজ করো, আমার যখন সময় হবো তখন আমি গেম দিয়ে দিব। দালাল এই কথা বলে আমাদের। আচ্ছা, এই কথা বলার পরে আবার 1 সপ্তাহ পরে কি বলে যে তোমরা এখন যদি আমার এখানে থেকে খাও তা আবার টাকা দিতে হবে। দালাল এই কথা বলতে, দালাল করে কোনো মানবতা আছে? তখন দালালে যখন বলে টাকা দিতে হবে, আবার দ্বিতীয় গেম দিল, আবার বলে 2 লাখ করে টাকা দিতে হবে, এরকম কথা বলতেছে। তখন আমি সিদ্ধান্ত করলাম যে এখানে থাকলে আর লাভ নাই, আমার যে কোনো মুহূর্তে এখান থেকে বের হইতে হইব। তখন ওই দালালকে আমি বলছি যে আমার বেনগাজি এক জায়গায় চাকরি হয়েছে, 1800 টাকা বেতন, আপনি আমাকে ওখানে দিয়ে আসেন। বেনগাজি এই ইয়াতে একটা হাসপাতাল আছে, ওই হাসপাতালে সামনে দিয়ে আসেন, মদিনার এইদিকে। তখন আমাকে বিকাল 4টা বাজে হাসপাতালে, আমি এক ভাইয়ের সাথে ফোনে কথা বলছি, তো ওই ভাই বলছে ঠিক আছে ওখানে আপনি আসেন, আপনাকে ওখান থেকে রিসিভ করে নিয়ে যাব। তখন বেনগাজি ওখানে আমরা চলে গেলাম হাসপাতালের সামনে। যাওয়ার পরে আমি ফোন দিলাম ওই বাইরে, দেখি ওই ভাই ফোন ধরে না ভাই, মানে যার কাছে আসমো ওই ভাই আবার ফোন ধরে না। তখন আমি কোথায় যাব, ওই দালালে তো আমার এখানে থুয়ে গেছি রাইখে গেছে গা, আর লিবিয়া তো মাফিয়ার দেশ,
পুরাটাই। বিশ্বের ভিতরে সবচাইতে মানুষ বেচা কিনা করে একটা নিমুখ হারাম দেশ হচ্ছে লিবিয়া। এত খারাপ লিবিয়া ভাই, রাস্তা দিয়ে হাঁটলেও ধরে নিয়ে যায়, এত কড়াকড়ি ছিল। মুসলমান বলে তখন ভাই ওই হাসপাতালের সামনে আমি দাঁড়াইছি, আর যার উদ্দেশ্যে আমি আসছি ওই ভাই আর ফোন টোন রিসিভ করে না। এখন আমি কোথায় যাব ভাই, আমার কেউ নাই, রাত্র হয়ে যাইতেছে। তখন এই হাসপাতালের ভিতরে এই কয়টা বাংলা চাকরি করতো ভাই, বাংলাদেশ, হ্যাঁ বাংলা ভাই চাকরি করতো। ওই বাঙালি ভাইয়ের জড়ায় ধরে আমি অনেক কান্না করছি। কান্না করার পরে ওই বাঙালি ভাই আমাকে হাসপাতালের ভিতরে আমাকে নিয়ে গেছে ভাই। নিয়ে যাওয়ার পরে ওখান থেকে আমি রাতটা খাটাইয়া ওই বাইরে দিয়ে একটা ফোন কিনছি। কেনার পরে আমি চিন্তা করলাম, না লিবিয়া থেকে আমি আর গেম দিব না, লিবিয়া দিয়ে আমি আর গেম দিব না। লিবিয়া থেকে যদি আমাকে বলে যে তোরা মাং না আমি গেম দিব, তাহলে আমি লিবিয়া থেকে আর গেম দিব না। এখন আমি চিন্তা করলাম যে তিউনিসিয়া কিভাবে যাওয়া যায় ভাই, লিবিয়া থেকে তিউনিসিয়া। আপনি অন্য কেউ দিছিল নাকি নিজে নিজেই যে কিভাবে? না, সেটা আমি নিজে নিজে ডিসিশন নিছি, এবং আমার আগে আরো অনেক ভাই চলে গেছে তিউনিসিয়া। তো আমি ভাবছি যে তিউনিসিয়া থেকে গেমটা দিলে অনেক সহজ হবে, এবং তিউনিসিয়ার রাস্তাটা অনেক ভালো, এটা মনে করছিলাম। তখন আমার কাছে পাসপোর্ট নাই কোনো। এখন আমি তিউনিসিয়ার চিন্তা ভাবনা করলাম যে তিউনিসিয়া কিভাবে যাওয়া যায়। তখন এরকম এই 2 ঘন্টার ভিতরে আমি একটা দালাল আমি পাইছি তিউনিসিয়া লুক পার করে। তো ওই দালালের নাম্বার নিয়ে আমি ওই দালালের সাথে কথা বললাম। ওই দালালে আমার কন্ট্যাক্ট করলো যে তিউনিসিয়া থেকে ইটালি গেম দিতে হলে 8 লাখ টাকা লাগবে। 8 লাখ টাকা কন্ট্যাক্ট। আবার লিবিয়া থেকে তিউনিসিয়া ঢুকতে হলে 3 লাখ টাকা। এখন আমি এমন বিপদের মধ্যে পড়ছি, এখানে থাকলেও আবার ধরা খাই মাফিয়ার কাছে ভাই। এখন আমি কোথাও যেতে পারবো না। এখন সিদ্ধান্ত করলাম, ঠিক আছে দালালটা আমি কনফার্ম জানাই দিলাম, আপনি আমারে 1 ঘন্টার ভিতরে রিসিভ করে এখান থেকে নিয়ে যান, না হয় আমি আবার ধরা খাবো। তখন আমি ঠিকানা লোকেশন সহ সব পাঠাই দিছি। আমি সারা দিন ওই হাসপাতালের পিছনে একটা মসজিদ ছিল, ওই মসজিদের ভিতরে ছিলাম সারাটা দিন।